নমস্কার। গত পরশু ভারতবর্ষের রাষ্ট্রপতি এসেছিলেন বাংলায় একটা সভা করতে। সভায় তেমন লোকটোক হয়নি, ফলত খুব সম্ভবত উনি খুব রেগে যান এবং রেগে মেগে দেখলাম যে টিভির সামনে রীতিমতো সাংবাদিকদের সামনে বলছেন যে আমিও বাংলার মেয়ে, আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। কথাটা আবার বললেন কিন্তু হিন্দিতে। তো সেটা বলার পর থেকে হই হট্টগোল তো পড়েই গেল। রাষ্ট্রপতি বলে কথা, স্বয়ং প্রধানমন্ত্রী একটা গরম বিবৃতি দিলেন, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিলেন, কিন্তু কথা সেটা নিয়ে নয়। কথা হচ্ছে তারপর প্রচুর সাধারণ লোকের ঠাট্টা তামাশা করছিলেন যে এই তো দেখছি ধনখড়ের উন্নততর সংস্করণ। উনি রাজ্যে অপমানিত হতেন, ইনি কেন্দ্রে অপমানিত হন, ওনার যা দশা হয়েছে এনার কী হবে কেউ জানে না। এই নিয়ে প্রচুর ঠাট্টা তামাশা ইন্টারনেট ছেয়ে গেছে। কিন্তু কথাটা হচ্ছে ঠাট্টা তামাশা করলে হবে না, কারণ রাষ্ট্রপতির অপমান আমাদের অপমান। তো মিথ্যে বলবো না যে প্রথমে একটু আমিও দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, কারণ আমি ব্যক্তিগতভাবে জানতাম যে আমাদের রাষ্ট্রপতি জন্মেছেন উড়িষ্যায়। তো আমি ভুল জানতে পারি, তো উইকি টুইকি চেক করে দেখলাম যে ঠিকই জানি উনি স্কুল কলেজে পড়ে বড় হয়েছেন ভুবনেশ্বরে, চাকরি করেছেন উড়িষ্যায়, রাজনীতি করে এমনকি মন্ত্রীও হয়েছেন উড়িষ্যায়। তাহলে বাংলার মেয়ে হলেন কবে? তো এইটা নিয়ে আমার একটু দ্বন্দ্ব ছিল, যে অন্য লোকেদেরও থাকা স্বাভাবিক। কিন্তু আমার দ্বন্দ্বটা সম্পূর্ণ কেটে গেছে যখনই আমার তারপরে মনে পড়ে গেছে আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী উনিজির কথা। তো তিনিও তো জন্মেছিলেন গুজরাটে, চা বেচতেন গুজরাটে, জন্মেছিলেন 1950 সালে। কিন্তু স্পেস টাইমের কোনো এক অদ্ভুত ফাঁককে কাজে লাগিয়ে, স্টিফেন হকিংরা বলতে পারবেন কোন ফাঁক, সেই ফাঁককে কাজে লাগিয়ে তিনি ছোটোবেলায় আবার মেট্রো রেল চড়তে চলে আসতেন কলকাতায়, এবং সেই সূত্রেই তিনি বাঙালি। এবং সেই সূত্রেই তিনি এখনও বঙ্কিমচন্দ্রকে বলেন বঙ্কিমদা, তারপর ধোকলা খেয়ে, নিরামিষ খেয়ে জয়মা কালী ইত্যাদি বলেন। তো হতেই পারে, খুবই সম্ভব রাষ্ট্রপতিও হয়তো এরকম ছোটোবেলায় বন্দে ভারত চড়ে কলকাতায় চলে আসতেন ওই স্পেস টাইমকে কাজে লাগিয়ে। কারণ তার ছোটোবেলায় অনেকেই বলবেন বন্দে ভারত ছিল না, কিন্তু স্পেস টাইমে নানা রকম ফাঁক আছে, সেগুলোকে কাজে লাগিয়ে এরকম করা যায়। তো ফলে উনি মানে আমাদের উনিজি যদি মেট্রোতুতো বাঙালি হন, ইনি বন্দে ভারত তুতো। তো গরমের সময় যেমন গাছে আম কাঁঠাল এসব ফলে, ভোটের সময় এভাবেই আমরা দেখি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নানা নেতা তারা বাঙালি হয়ে যান। ফলে এতে সমস্যা কিছু নেই এবং ঠাট্টাই আর কি করারও কিচ্ছু নেই। তো আমাদের প্রধানমন্ত্রী মেট্রোতুতো বাঙালি এবং আমাদের রাষ্ট্রপতি অতি অবশ্যই বাঙালি, বন্দে ভারত তুতো বা অন্য কিছু। তো ফলে এই দ্বন্দ্বটা কেটে গেল নিশ্চয়ই আপনাদের, আমারও যেমন কেটেছে। তো এরপরেও আরেকটা দ্বন্দ্ব, আরেকটা খটকা ছিল যে বাংলারই যদি মেয়ে হবেন উনি যদি বন্দে ভারত তো বাঙালি হবেন, তাহলে তোকে বাংলায় ঢুকতে আটকাচ্ছেটাকে। তো অবশ্যই এক্ষেত্রে যেহেতু বন্দে ভারত চড়ে আসতেন, কাজেই ওনাকেও উড়িষ্যার মেয়ে ধরতে হতেই পারে। কিন্তু কথা হলো যে উড়িষ্যার মেয়েও যদি ধরি, তাতেই বা আটকাচ্ছে কে? হ্যাঁ, এই কথাটা ঠিক যে বাঙালিরা উড়িষ্যা গেলেই তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে অনেককেই বেধড়ক ঠ্যাঙানো হচ্ছে, কাউকে কাউকে তো সীমানা পার করে দেওয়া হচ্ছে বেড়াল পারের মতো। কিন্তু উড়িষ্যার লোকেরা বাংলায় এলে তো কিছু হচ্ছে বলে শোনেনি, তারা দিব্যি বাংলায় এসে করে কমে খাচ্ছে দাচ্ছে, বগল বাজাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো ইনি তো আবার সাধারণ লোক তাও না, মানে রীতিমতো সেপাই শান্ত্রী, ব্ল্যাক ক্যাট, কমান্ডো, ডান দিক বাঁ দিক নিয়ে ঘোরেন। তো খামোখা ওকে আটকাবে কে? এত বুকের পাটাকার। তো এইটা হচ্ছে দ্বিতীয় এবং আরও সিরিয়াস দ্বন্দ্ব। আমি পড়ে গিয়েছিলাম, আপনারা যেমন পড়েছেন আমিও পড়েছিলাম, কিন্তু কথা হচ্ছে যে একটা দোটানায় ছিলাম যে এই দ্বন্দ্ব যেমন আছে, রাষ্ট্রপতিকে অবিশ্বাস করাও ঠিক না। তা এই মনোকষ্ট থেকে উদ্ধার পেলাম এক বিজেপি সাংসদের কথায়, সেটা কাগজে পড়লাম, নিজের কানে শুনিনি, রাষ্ট্রপতির কথাটা নিজের কানেই শুনেছি। তো তিনি যা বললেন তার মোদ্দা কথা হলো যে রাষ্ট্রপতির সভায় যথেষ্ট লোক হয়নি, মানে প্রশাসন জোগাড় করে দেয়নি, সেটাই হচ্ছে অপরাধ বা অপমান যাই বলুন। তো এইটা পড়ে আমার এই খটকাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। তো বাঙালিদের কাজ হলো, উড়িষ্যায় বাঙালিরা যদিও ঠ্যাঙানি খায়, তারপরেও উড়িষ্যা থেকে উড়িষ্যার মেয়ে যদি বাংলায় আসেন এবং তিনি যদি এই বাঙালি ঠ্যাঙানো নিয়ে কোথাও কোনো কথা না বলেন, তিনি মণিপুর নিয়েও বলেননি, উড়িষ্যায় বাঙালি ঠ্যাঙানো নিয়েও বলেননি, কোথাওই বলেননি, তারপরেও তিনি যদি বাংলায় আসেন, তাহলে তার কাছে সবাই মিলে লাইন দিয়ে দলে দলে দেখা করতে যাওয়াটা হচ্ছে বাঙালিদের কর্তব্য। তো যেভাবে তারা লাইন দিয়ে ভোটের লাইনে, এসআইআরের লাইন দাঁড়াচ্ছে, সে একইভাবে লাইন দিয়ে রাষ্ট্রপতিকে দেখতে যেতে হবে, এটা তাদের কর্তব্য। যদিও তাদের ভাই বেরাদররা উড়িষ্যায় গিয়ে ঠ্যাঙানি খেয়ে আসছে। এবার যদি তারা ভুল করে যে না যায়, কারো যদি কর্তব্য পালনে গাফিলতি হয়ে যায়, তাহলে সেই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। প্রশাসনের কাজ হচ্ছে এক্ষেত্রে লোক জোগাড় করে দেওয়া,
তো সে যতই অনুষ্ঠানটা বেসরকারি হোক, তো মোদ্দা কথাটা হচ্ছে বেসরকারি সংস্থা নেমন্তন্ন করবে, অনুষ্ঠান করবে, যেরকম হয় কেন্দ্রে। ধরুন কোম্পানি একটা জিনিস করবে, ফান্ডিং কে যোগাবে? সব কেন্দ্রীয় সরকার যোগাবে। সে টাকা কোত্থেকে আসবে? ব্যাংক থেকে আসবে। ব্যাংক কাদের টাকা লুট হবে? আপনার আমার টাকা লুট হবে। তো পদ্ধতিটা সেই একই। তো বেসরকারি সংস্থা অনুষ্ঠানের আয়োজন করবে, তারা নেমন্তন্ন করবে, এবং তারপর মানুষ হোক বা প্রশাসন যেই হোক, লোকজন জোগাড় করে সেখানে নিয়ে আসবে, এবং সবশেষে সেখানে গায়ে হাওয়া লাগিয়ে বিজেপি নেতারা এসে মঞ্চে বসবেন এবং বিজেপির হয়ে প্রচার করবেন। তো এইটা হচ্ছে পদ্ধতি। তো কথাটা খুব সোজা, যে যদি আপনি ওনারা ডিক্লেয়ার করে দেবেন যে খেলা হবে কোথাও একটা, তারপর স্টেডিয়াম জোগাড় করার ভার আপনার, বল কিনে আনার ভার আপনার, লোক জোগাড় করার ভার আপনার, এমনকি প্লেয়ারও আপনাকে এনে দিতে হবে। তো তারপর ওনারা খেলে উদ্ধার করবেন বিজেপির নেতারা। তো এইটা হচ্ছে প্রোটোকল। এর অন্যথা হলে রাষ্ট্রপতির অপমান। তো রাষ্ট্রপতির অপমান করবেন না, এই প্রোটোকলকে অক্ষরে অক্ষরে পালন করুন। তো যাই হোক, এগুলো ঠাট্টা ইয়ার্কি, বুঝতেই পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, ঠাট্টা ইয়ার্কি যদিও হয়, ঠাট্টাটা যে করতে পারছি সেটা থেকেই আপনারা বুঝবেন যে এটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। তো সংসদের একটা উদ্বোধন হয়েছিল, একটা বিরাট খরচা করে নতুন সংসদ ভবন টবন তৈরি হলো। সেই উদ্বোধনে রাষ্ট্রপতিকে ডাকা হয়নি, তাতে তার কোনো অপমান হয়নি। তো একটা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, যে প্রধানমন্ত্রী বসে, সম্ভবত লালকৃষ্ণ আদবানিও বসে, এবং পিছনে চামরধারীর মতো রাষ্ট্রপতি দাঁড়িয়ে। তো এটা এমনি এমনি একটা জাস্ট হয়ে যায়নি, পোজ দিয়ে ছবি তোলা হয়েছিল। এবং ভারতবর্ষের যে সব থেকে উঁচু পদাধিকারী তিনি প্রধানমন্ত্রীর পিছনে দাঁড়িয়ে আছেন চামরধারীর মতো। তাতে অপমান হয়েছিল কি হয়নি, এটা বড় প্রশ্ন। কিন্তু এখানে আমি সেই বিষয়ে ঢুকছি না, এটা বাদই দিচ্ছি। আমি শুধু এইটুকু বলতে চাই যে কতটা মরিয়া হলে বাংলায় ভোট জেতার জন্য এটা রাষ্ট্রপতিকেও নামিয়ে দিতে পারে ভাবুন। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, চারদিকে হই হই করে ঘুরে বেড়াচ্ছেন, কি একটা যাত্রা হচ্ছে, সেখানে অবশ্য লোক হচ্ছে না। তাতেও সন্তুষ্ট না হয়ে স্বয়ং রাষ্ট্রপতিকেও এরা ভোটের প্রচারে নামিয়ে দিয়েছে। তো কারণটা কি? কারণটা খুব সোজা, যে এটা তুড়ি মেরে বাংলা জিতে নেবে ভেবেছিল। তা তুড়ি মেরে বাংলা কি করে জিতবে? কারণ এই যে সমর্থন না থাকুক না থাকুক 1,20,00,000 লোককে বাদ দিয়ে দেবো, প্রথম থেকেই ওরা বলে যাচ্ছে। এবং সঙ্গে আছে ঢাকের বায়া গদিম ইন্ডিয়া, তারা হাওয়াটা তুলবে। এইটা ছিল পরিকল্পনা। তা কি কি করেছে এটা ভেবে দেখুন, মনে করে দেখুন। একদম প্রথমেই অপারেশন সিঁদুরের পর শুরু হলো সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের ঠ্যাঙানো। তারপর পশ্চিমবঙ্গে হাওয়া উঠলো, ডেমোগ্রাফি পশ্চিমবঙ্গে বদলে যাচ্ছে, সেখানে ঢাকের বায়ার মতো মিডিয়া সেটা প্রচার করতে শুরু করলো। বস্তি টস্তি নাকি ফাঁকা হয়ে যাচ্ছে, সীমান্তে নাকি বাংলাদেশিদের ভিড়, এবং প্রচুর বুদ্ধিজীবীরা হই হই করে বলতে লাগলেন ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। আর অন্য জায়গায় যে বাঙালিদের ঠ্যাঙানো হচ্ছে সেটা বললেন নেহাতি অর্থনৈতিক ব্যাপার। তো এইভাবে একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল, এবং তারপর এটা ভেবেছিল যে এই হাওয়ার চোটে 1,20,00,000 বাদ দিয়ে দেওয়া যাবে, তারপর বিহার মডেল নামবে, এবং তারপর পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে একদম তুড়ি মেরে। কিন্তু কেলোর কীর্তি হলো যে এরা যা ভেবেছিল সেই জনসমর্থন আসেনি। গদি মিডিয়া হই হই করে প্রচার করতে শুরু করলো, কিন্তু মানুষ প্রচণ্ড প্রতিরোধ করলেন, লাইন দাঁড়াতে অস্বীকার করলেন, এবং আমাদের মতো লোকজন তো আছে, গদি মিডিয়ায় তো শেষ কথা বলে না। আমরা হই হট্টগোল শুরু করলাম, 2-4টে অনুষ্ঠান করেছি, এর আগে আপনারা দেখে নিতে পারেন, যেখানে কীরকম টার্গেট করে লোকজনকে বাদ দেওয়া হচ্ছে সেটা আমরা দেখিয়েছি। এবং যেটা দেখিয়েছি সেটাই শেষ নয়, এরপর আরও অনেক কিছু আছে, ভয়ানক একটা চক্রান্ত চলছে। তো এইটার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ালেন সব জায়গায়, সমস্ত জায়গায়। যে মানুষের যে মুড সেটা বদলাতে শুরু করলো, এবং গদি মিডিয়া হলেও তাদেরকে তো সম্প্রচার করে খেতে হয়, ফলে তাদেরও মুড বদলাতে শুরু করলো। যে নাড়ু গোপালরা খুব মুখ গোল গোল করে বলছিলেন এসআইআর তো হয়েই থাকে, ওটা এমন ভয়ানক ব্যাপার কি, তারা বললেন একই ভয়ানক ব্যাপার হচ্ছে, ওই যে হাওয়া ঘুরছে, হাওয়া মোরগ। তো ওরা হাওয়া মোরগ হলে এটা বলতেই হবে। বুদ্ধিজীবী যারা হই হই করে প্রচার করছিলেন তাদের মুখ আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো, এবং এখনও যে 2-4 জন বলছেন তারা হাসির খোরাকে পরিণত হয়েছেন, এবং 2-1 দিন পরে আর মুখ দেখাতে পারবেন না, এই নিয়ে নিঃসন্দেহ থাকুন। এবং প্রতিরোধও হচ্ছে প্রবল। তো 2025 অবস্থা যেটা দাঁড়িয়েছে, যে 2025-এর যে লিস্টটা ছিল সেটাতে ভোট হলে, সেটাতেই যদি ভোট হয়, তাহলে কিন্তু বিজেপির ভয়ানক হার অবশ্যম্ভাবী। প্রতিরোধ হচ্ছে প্রবল, যেটা বললাম। এমনকি নির্বাচন কমিশন এই গতকাল রাত্রে রাস্তায় নেমেছেন, এবং নামতেই পরপর 2 জায়গায় কালো পতাকা এবং বিক্ষোভ দেখানো হয়েছে। এবং এটা শুরু হয়েছে, ধর্না চলছে, সিপিএম করছে, তৃণমূল করছে, সাধারণ মানুষরা করছেন, এবং অরাজনৈতিক মঞ্চরা করছে। সব কিছু মিলে যা বিক্ষোভ শুরু হয়েছে সেটা থামার কোনো লক্ষণ নেই।
ফলে কোনো কিছুই কিন্তু মসৃণ যেটা হবে ভেবেছিল সেটা হচ্ছে না ওদের জন্য। সেই জন্যেই শুধু ওই আন্তাবড়ি বঙ্কিমদা বলে প্রধানমন্ত্রীকে নামিয়ে দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে ডেলি প্যাসেঞ্জারের মতো ঘুরে যাচ্ছেন, এই করেই শেষ হচ্ছে না, ওদেরকে কিন্তু রাষ্ট্রপতিকেও নামিয়ে দিতে হচ্ছে। এবং এরা এতটা বেপরোয়া যে নির্যাতন কমিশন কারো কথায় কান দিচ্ছেন না। এবং আজকে ওনারা একটা সাংবাদিক সম্মেলন করবেন, সেটা নিয়ে নিশ্চয়ই আমি কালকে একটা অনুষ্ঠান করব। সাংবাদিক সম্মেলন করছেন, কোথায় করছেন? ওয়েস্ট ইন্ড নামক একটা হোটেলে করছেন, যেটা একদম সবাই জানে যে বিজেপির নেতারা ওখানে এসে ওঠেন, সেখানে সাংবাদিক সম্মেলন করেন এবং ঘাঁটি যাকে বলে। তো এদের কোনো সমস্যা নেই ওই ঘাঁটিকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে। এবং বিজেপি বা কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন, এদের যে একটা তফাৎ আছে, তিনটের মধ্যেই তফাৎ আছে, এই তফাৎটা ওরা মুছে দিতে চায়। এতটাই ওরা বেকায়দা এবং এতটাই বেপরোয়া। তো ফলে ওরা এই যে পুরোটা করেছে, পুরোটার ফলে একটা বেকায়দা অবস্থায় পৌঁছেছে। এবং সেই জন্যেই নির্বাচন কমিশনকেও বলেছে ওখানে বাবার সাংবাদিক সম্মেলন, কারণ আমাদের ডেরাতেই রাষ্ট্রপতিকে প্রচারে নামিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু এতটাই খারাপ অবস্থা। এবং আমি আগেই বললাম যে 2025-এর লিস্টে যদি ভোট হয় তাহলে বিজেপির ভয়ানক হার কেউ আটকাতে পারবে না। খুব সম্ভবত বিজেপি ওই আগে কয়েকটা সিট পেত এবং সেই সীমান্তবর্তী এলাকায় কিছু ভোট পেত এবং একটা প্রান্তিক শক্তি হিসেবে ছিল, সেই জায়গায় পৌঁছে যাওয়ার উপক্রম। তো এতটাই বেকায়দায় ওরা। কিন্তু কথাটা হচ্ছে যে এই বেকায়দা দেখে কিন্তু আনন্দে হাততালি দেবার কিচ্ছু নেই। এই বেকায়দা দেখে বরং ভয়ে পাওয়ার কারণ আছে। তার কারণটা হচ্ছে যে অনেকেই বলছেন দেখছি যে এত বেকায়দায় পড়েছে, এখন কি আর অত নাম কাটতে পারবে? 60 লক্ষ লোক না হয় আছেন বিবেচনাধীন, কিন্তু অত নাম এই সমর্থন হারানোর ভয়ে ওরা কাটতে পারবে না। বা যারা ডিলিটেড করে হয়ে গেছেন, যারা ভুল করে, ওইগুলোও ফিরে আসবে, অত হবে না, কিছু হয়তো বাদ থাকবে ইত্যাদি। আমার কথা হচ্ছে যে এটা হয়তো তারা ঠিকই ভাবছেন, কিন্তু এতটা নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। ওরা পারে না, এরকম কোনো কাজ নেই। কি করেছে ভেবে দেখুন। ওই নোটবন্দির লিস্টে কত লোককে লাইনে নামিয়েছিল এবং তারপর ওদের আত্মবিশ্বাস এসে গেছে যে এই সম্পূর্ণ অর্থহীন একটা জিনিস করার পরেও ভোটে জেতা যায়, আমরা যা খুশি করতে পারি। এই এসআইআর এর লাইনেও দেখুন কত লোককে ওরা নামিয়ে দিয়েছে, কিছু এসে যায় না। এত হইচই হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, কিচ্ছু এসে যায় না, নামিয়ে দিয়েছে। এবং আপনি কখনো ভেবেছিলেন যে সেফ বাংলা জয় করতে হবে বলে বাংলাদেশি আখ্যা দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের ঠেঙানো হবে, মেরে ফেলা হবে, কোনো ক্ষেত্রে সীমান্তে বেড়াল পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? এটা কেউ ভাবতে পেরেছিলেন? এই নারকীয় কাজটা কেউ করতে পারে? ওরা ভোটে জেতার জন্য কিন্তু এই জিনিসটা করেছে। কখনো ভেবেছিলেন যে নাগাড়ে গদি মিডিয়াকে দিয়ে, বাংলার মিডিয়াকে দিয়ে মিথ্যে কথা বলানো হবে যে বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে, সীমান্তে 70টা লোককে দেখিয়ে বলা হবে যেখানে বাংলাদেশিদের ভিড়? কেউ ভাবেননি। কোশ্চিনকালেও মিডিয়া এই ভূমিকা কখনো পালন করেনি। হ্যাঁ, আমরা জানি যে অপারেশন সিঁদুরের ক্ষেত্রে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল, সে একরকম, নেহাত স্টুডিওতে বসেই, কিন্তু সেটা একরকম, সেটা তো বাংলার ঘটনা নয়, বাইরের ঘটনা। কিন্তু বাংলার মধ্যেই এই একটা সম্পূর্ণ মিথ্যে ন্যারেটিভ প্রচার করে দেওয়ার চেষ্টা চলা হবে, এটা কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। ফলে সম্পূর্ণ অকল্পনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু ওরা করতেই পারে, অবিশ্বাস্য কিছু না। তো ওদের ট্র্যাক রেকর্ড এটাই, ফলে সতর্ক থাকতেই হবে। ওরা দিনের শেষে যদি বলুন যে আমরা এখনও বিবেচনা করছি বলে ভোটটা ঘোষণা করে দিল, ফলে খেপে 200-500 করে লোককে ওরা বললে এদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, এরা আর বিবেচনাধীন নয়। এবং ফাইনাল লিস্টে বেরোলো ধরুন ভোটের 7 দিন আগে, তখন কে আটকাবে? ফলে ওদেরকে কিন্তু কিচ্ছু বিশ্বাস নেই, ওরা যা খুশি করতে পারে। ফলে দাবি একদম নির্দিষ্টভাবে একটাই করা উচিত, একটা নয় একাধিক দাবি, যেটা আমি আগের দিন বলেছিলাম। যে এক হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট চলবে না, রাষ্ট্রপতি শাসনের আগেই করতে হবে। 2 হচ্ছে একটি লোককেও বাদ দেওয়া যাবে না, এবং প্রয়োজনে 2025-এর যে লিস্ট ছিল সেটা ধরে ভোট করতে হবে। এবং তারপরে কিছু যোগ হতে পারে, যোগ হলে কোনো সমস্যা নেই, কিছু নেই। অধিকার চাই প্রত্যেকটি লোকের ভোট দেওয়ার। লিস্টে যদি কিছু বেশি লোকের নাম থাকে তারা ভোট দেবেন না, কিছু মৃত মানুষের নাম থাকে, স্থানান্তরিত মানুষের নাম থাকে, তারা ভোট দেবেন না। তাতে বড় লিস্ট থাকলে সমস্যা কি? ধরুন আপনার লিস্টে আছে 50টা লোকের নাম, তো তার মধ্যে 4 জন মৃত, তো তারা এলেন না ভোট দিতে, সমস্যাটা কি? সমস্যা নেই কিছু। হ্যাঁ, যদি নতুন কিছু ভোটার নাম তুলতে চান তাদের নাম নিশ্চয়ই তোলা হবে। তো এই দুটো একদম নির্দিষ্ট করে দাবি থাকা উচিত, দাবি রাখা উচিত, এবং এর থেকে একটু নড়ে আসা উচিত নয়। বিক্ষোভ বিদ্রোহ যা চলছে সেগুলো চালানো উচিত। ভয় কিন্তু কেটে যায়নি,
ওরা যদিও বেকায়দায়, কিন্তু ব্যাপারটা ভয়েরই, কারণ ওরা যা খুশি করতে পারে, একটুও রাশ আলগা দিলে চলবে না। এই কথাটা প্রত্যেকের মনে রাখা উচিত এবং নির্দিষ্টভাবে এই দাবিগুলোই করে চলা উচিত, নইলে কিন্তু বিপদ হবে। এই 60 লক্ষ লোক এবং তার আগের 60 লক্ষ লোক, এই পুরো 1,20,00,000 বা 22 লক্ষ লোককে বাদ দিয়ে যদি ওরা ভোট করতে পারে, সম্পূর্ণ জনসমর্থনহীন হিসেবে ওরা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। এবং আমাদের সন্দেহ ছক সেটাকে যে কোনো মূল্যে আটকাতে হবে, প্রত্যেকটি ভোটারকে দিয়ে ভোট দেওয়াতে হবে। এটাই আজকের দাবি হওয়া উচিত। তো যাই হোক, আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নির্যাতন কমিশন কলকাতায় এসে কি বললেন সে নিয়ে তো একটা ভিডিও হবেই নিশ্চয়ই কালকে। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।